বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে 5টি খুবই গুরুত্বপূর্ণ রিজনিং নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের ডব্লিউপি, কেপি কনস্টেবল, আরআরবি, এনটিপিসি, এসএসসি, জিডি যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। তো আজকের যে প্রথম প্রশ্নটি রয়েছে, দেখো কি বলেছে এখানে, নিচের কোন চিত্রটি গ্রহ, পৃথিবী ও সূর্যের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? নিচের এই যে 4টি চিত্র রয়েছে, এর মধ্যে কোনটি গ্রহ, পৃথিবী ও সূর্যের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? খুবই সহজ একটি রিজনিং। দেখো এখানে আমাদের 3টি বিষয় কি বলেছে, গ্রহ, পৃথিবী ও সূর্য। তো আমাদের দেখতে হবে কার সাথে কার সম্পর্ক রয়েছে। এখানে তোমরা যদি লক্ষ্য করো, দেখো গ্রহ এবং পৃথিবী। পৃথিবী কি? পৃথিবী একটি গ্রহ, আমরা সবাই জানি। অর্থাৎ গ্রহ এবং পৃথিবীর মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে। এবং সূর্য কি? সূর্য কিন্তু একটি নক্ষত্র। ঠিক আছে, তাহলে সূর্য কিন্তু এখানে টোটালি আলাদা গ্রহ। এই গ্রহের মধ্যে পড়ে পৃথিবী, অর্থাৎ গ্রহ এবং পৃথিবীর সম্পর্ক রয়েছে, এদের সাথে কিন্তু সূর্যের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এখানে আমরা যদি এই গ্রহের একটি চিত্র আঁকি, প্রথমে দেখো এটি হলো একটি গ্রহ। এবারে এই গ্রহের মধ্যেই কিন্তু পৃথিবী পড়ে। এই পৃথিবী কি? একটি গ্রহ। অর্থাৎ এই যে গ্রহের চিত্রটি আমরা অঙ্কন করলাম, এর মধ্যেই কিন্তু পৃথিবী থাকবে, কারণ পৃথিবী হলো একটি গ্রহ। কিন্তু এই যে সূর্য, এই সূর্য কিন্তু গ্রহ নয়, সূর্য একটি নক্ষত্র। তো এই সূর্য কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হবে। তাহলে আমাদের যে এই যে চিত্রটি এখানে অঙ্কন করলাম, এর সাথে কোনটির সম্পর্ক রয়েছে? দেখো এর সাথে আমাদের, দেখো অপশন সিতে যে চিত্রটি রয়েছে, তার সাথে কিন্তু আমাদের যে এই চিত্রটি অঙ্কন করলাম এখন, সেটির সাথে কিন্তু এটির মিল রয়েছে। তাহলে অপশন সি হবে কিন্তু এখানে সঠিক উত্তর। তাহলে অপশন সি এর চিত্রটি গ্রহ, পৃথিবী ও সূর্যের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তাহলে তোমরা বুঝতে পারছো কত সহজভাবে কিন্তু এই ভেন ডায়াগ্রামের রিজনিংগুলো করা যায়। চলো এরপরে কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নিই। এবারের প্রশ্নটি কি রয়েছে, দেখো নিচের কোন চিত্রটি সপ্তাহ, দিন ও বছরের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? আরও একটি কিন্তু খুবই সহজ রিজনিং। দেখো তাহলে এখানে আমাদের 3টি বিষয় কি কি রয়েছে, সপ্তাহ, দিন ও বছর। তাহলে এখানে আমাদের এই যে সপ্তাহ, দিন ও বছর, এর মধ্যে আমাদের সম্পর্ক বের করতে হবে। তো দেখো এখানে কার সাথে কার সম্পর্ক রয়েছে। তো সপ্তাহ কি? 7 দিনে হয় এক সপ্তাহ। ঠিক আছে, তারপরে কি রয়েছে? দিন রয়েছে। অর্থাৎ দিন এবং সপ্তাহের মধ্যে আমরা কিন্তু একটি সম্পর্ক খুঁজে পেলাম। এবার তারপরে কি রয়েছে? বছর রয়েছে। এবার বছর কি? বছর বলতে কিন্তু 365 দিনে এক বছর হয়। অর্থাৎ এই যে সপ্তাহ, দিন এবং বছর, এই 3টি বিষয়েরই কিন্তু পরস্পর সম্পর্ক রয়েছে। এই 3টি কিন্তু দিন সম্পর্কিত। এর মধ্যে বন্ধুরা, দিন হচ্ছে ক্ষুদ্রতম একক, তারপরে হলো সপ্তাহ, এবং তারপরে বড় এককটি হলো বছর। তো দেখো এখানে আমরা তাহলে কিভাবে চিত্রটি অঙ্কন করব। তাহলে আমরা এখানে প্রথমে কিন্তু বড় একক যে বছর, তার চিত্র অঙ্কন করব, এবং তার পরের বড় এককটি কি? সপ্তাহ, কারণ 52 সপ্তাহে এক বছর। তাহলে এই বছরের মধ্যেই কিন্তু 52টি সপ্তাহ রয়েছে, তাই বছরের মধ্যেই সপ্তাহটিকে আমরা রাখব। ঠিক আছে, এবারে দেখো এই সপ্তাহের মধ্যেই কিন্তু দিন থাকবে, কারণ এক সপ্তাহ কি 7 দিনে হয়। তাহলে এই সপ্তাহের মধ্যেই আমরা ছোট একক দিনটিকে রাখব। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এই যে চিত্রটি এবার অঙ্কন হলো, এর সাথে কোন চিত্রটির মিল রয়েছে। এখানে দেখো এ বি সি ডি, এই 4টের মধ্যে কিন্তু অপশন এর যে চিত্রটি রয়েছে, তার সাথে আমরা এই যে এখন চিত্রটি অঙ্কন করলাম, এই চিত্রটির কিন্তু মিল রয়েছে। অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। তাহলে এইভাবে 3টি বিষয়ের সাথে সম্পর্ক বের করে তারপরে চিত্র এঁকে আমরা কিন্তু এই রিজনিংগুলো খুবই সহজভাবে করতে পারবো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আশা করি। চলো এর পরের রিজনিংটি কি রয়েছে দেখে নিই। এবারে কি বলেছে, দেখো নিচের কোন চিত্রটি ধাতু, লোহা ও ক্লোরিনের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? এখানে দেখো গুরুত্বপূর্ণ
এমনি এখানে ভুল করে উঠে এসেছে, তো এই গুরুত্বপূর্ণ এই কথাটি কিন্তু এখানে হবে না। নিচের কোন চিত্রটি ধাতু, লোহা ও ক্লোরিনের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? তাহলে চলো, খুবই সহজ, আমরা এর সমাধান করে নিই। তাহলে এখানে আমাদের তিনটি বিষয় হচ্ছে ধাতু, লোহা এবং ক্লোরিন। তো এই তিনটি বিষয়ে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত কি না, বা তিনটির সাথে কোনোটিরই কোনো সম্পর্ক নেই, বা দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কি না। তো দেখো, আমরা যদি প্রথমে যে কি রয়েছে ধাতু এবং তারপরে রয়েছে লোহা, তো দেখো এই দুটির মধ্যে যদি পরস্পর সম্পর্ক খুঁজতে যাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা সম্পর্ক খুঁজে পাবে। দেখো এখানে ধাতু, লোহা, এই যে লোহা রয়েছে, এই লোহা কিন্তু একটি ধাতব পদার্থ, অর্থাৎ ধাতুর মধ্যেই কিন্তু এই লোহা পড়ে। তাহলে কি লোহা হচ্ছে ধাতু। এবং ক্লোরিন, এই যে ক্লোরিন রয়েছে এখানে, এই ক্লোরিন কিন্তু একটি অধাতু। ক্লোরিন এক প্রকার রাসায়নিক মৌল এবং এটি হলো অধাতু। তাহলে এই যে ধাতুর সাথে কিন্তু ক্লোরিনের কোনো সম্পর্ক নেই, ধাতুর সাথে লোহার সম্পর্ক রয়েছে, বা লোহার সাথে ধাতুর সম্পর্ক রয়েছে, কারণ লোহা এক প্রকার ধাতু। কিন্তু ধাতু বা লোহার সাথে ক্লোরিনের কিন্তু কোনো সম্পর্ক নেই, ক্লোরিন হচ্ছে অধাতু। তাহলে এখানে আমরা সম্পর্ক খুঁজে পেলাম ধাতু এবং লোহার। তাহলে চলো আমরা চিত্রটি এবারে অঙ্কন করি। দেখো তাহলে চিত্রটি কীভাবে অঙ্কন করব, প্রথমে আমরা এখানে ধাতুর একটি চিত্র অঙ্কন করব, এবং এই ধাতুর মধ্যেই পড়বে কি লোহা, কারণ লোহা এক প্রকার ধাতু। তাহলে প্রথমে আমরা ধাতুর চিত্র অঙ্কন করব এবং এই ধাতুর মধ্যেই কিন্তু লোহা পড়বে, ঠিক আছে। এবং ক্লোরিন, ক্লোরিন কিন্তু সম্পূর্ণ আলাদা, ক্লোরিন হলো একটি অধাতু। তাহলে ক্লোরিন আমরা আলাদা একটি চিত্র অঙ্কন করব। তাহলে এই চিত্রটির সাথে কার মিল রয়েছে? এই চিত্রটির সাথে কিন্তু দেখো অপশন ডির যে চিত্রটি তার মিল রয়েছে। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। তাহলে এখানে অপশন ডির যে চিত্রটি রয়েছে সেটি ধাতু, লোহা ও ক্লোরিনের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে। খুবই সহজ, তাই না? চলো পরেরটি দেখিনি কি রয়েছে। এবারে কি বলেছে দেখো, নিচের কোন চিত্রটি ঘর, দরজা ও জানালার মধ্যে সম্পর্ক নির্দেশ করে? এটি কিন্তু খুবই সহজ, তোমরা কিন্তু নিজেরাই এটি করতে পারবে। দেখো এখানে তিনটি বিষয় রয়েছে, ঘর, দরজা এবং জানালা। এবং এখানে দেখেই আমরা বুঝতে পারছি যে ঘর, দরজা ও জানালা এই তিনটির মধ্যেই কিন্তু সম্পর্ক বিদ্যমান। কারণ কি, একটি ঘরের মধ্যে দরজাও থাকে আবার জানালাও থাকে। তাহলে তিনটির মধ্যে এখানে সম্পর্ক রয়েছে। তো এখানে এবারে চিত্রটি আমরা কিভাবে অঙ্কন করব? তো দেখো প্রথমে আমরা এখানে ঘরের একটি চিত্র অঙ্কন করব। এই গোল যে চিত্রটি, এটিকে যদি আমরা ঘর ধরি, এই ঘরের মধ্যেই কিন্তু দরজা এবং জানালা থাকবে, কারণ দরজা এবং জানালা ঘরেরই অংশ। তাই ঘরের এই যে চিত্রটি অঙ্কন করলাম এর ভেতরেই থাকবে দরজা এবং জানালা, ঠিক আছে। তো এই ঘরের ভেতরে আমরা একটি দরজারও চিত্র অঙ্কন করলাম এবং একটি জানালারও চিত্র অঙ্কন করলাম। দুটি কিন্তু আলাদা আলাদা, এই দরজা এবং জানালা দুটি আমরা আলাদা আলাদা চিত্র অঙ্কন করব এই ঘরের ভেতরে। তাহলে এবারে এই যে চিত্রটি অঙ্কন হলো, এটির সাথে কোন চিত্রটির মিল রয়েছে? এখানে দেখো অপশন সিতে যে চিত্রটি রয়েছে তার সাথে কিন্তু মিল রয়েছে, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এবারে কি বলেছে, নিচের কোন চিত্রটি গরু, কাক ও স্তন্যপায়ীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে? অর্থাৎ কোন চিত্রটি গরু, কাক এবং স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? তো এখানে তিনটে বিষয় রয়েছে, গরু, কাক এবং স্তন্যপায়ী প্রাণী। তো এখানে কার কার সাথে সম্পর্ক রয়েছে সেটি আমরা দেখব। তো দেখো এখানে স্তন্যপায়ী প্রাণী কাকে বলে? নিশ্চয়ই সবাই যেন স্তন্যপায়ী প্রাণী কাকে বলে? যে সমস্ত প্রাণীরা কি মায়ের দুধ খেয়ে বড় হয় তাদের বলা হয় স্তন্যপায়ী প্রাণী। তো এখানে দেখো আমাদের গরু এবং কাক দুটি এখানে প্রাণীর নাম রয়েছে। তো এর মধ্যে দেখো গরু হলো কিন্তু স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ গরু এবং স্তন্যপায়ী এই দুটির মধ্যে সম্পর্ক রয়েছে। এবং কাক হলো পক্ষী শ্রেণীর অন্তর্গত। তাহলে এখানে গরু এবং স্তন্যপায়ী এই দুটির মধ্যে সম্পর্ক রয়েছে, এর সাথে কিন্তু কাকের কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে এবারে চিত্রটি কিভাবে অঙ্কন করব দেখো। তাহলে গরু আমাদের যেহেতু স্তন্যপায়ীর অন্তর্গত, তাহলে আমরা প্রথমে একটি স্তন্যপায়ী এর একটি চিত্র অঙ্কন করব, এবং এই স্তন্যপায়ী প্রাণীর মধ্যেই কে পড়বে? গরু পড়বে। তাহলে এর মধ্যে আমরা গরুর একটি চিত্র অঙ্কন করব, এবং
কাক কি? কাক হলো পক্ষী শ্রেণীর অন্তর্গত। তাহলে কাক কি? একটি আলাদা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাহলে কাক হবে আলাদা একটি চিত্র। তাহলে এই যে চিত্রটি অঙ্কন হলো, এখানে কোন চিত্রটির সাথে মিল রয়েছে? এখানে অপশন ডি এর সাথে কিন্তু মিল রয়েছে। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। তাহলে এইভাবে কিন্তু খুবই সহজভাবে আমরা এই ভেন ডায়াগ্রামের রিজনিংগুলো করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই রিজনিংগুলো কিন্তু ডাব্লিউপি, কেপি কনস্টেবল, আরআরবি এবং এসএসসি জিডি সব ধরনের পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।